এই ভিডিওতে আমরা দশম শ্রেণীর ভৌতবিজ্ঞানের তাপের ঘটনাসমূহ অর্থাৎ ফেনোমেনা অফ হিট এই অধ্যায়টি নিয়ে আলোচনা শুরু করব। এই অধ্যায় থেকে মাধ্যমিকে মোট 5 নম্বর থাকে। দেখে নাও এই 5 নম্বর কি কি ডিভিশনে থাকে। এখানে এমসিকিউ থাকবে একটি, এক নম্বরের একটি অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে। এখান থেকে 2 নম্বরের যে সংক্ষিপ্ত প্রশ্ন থাকে সেটি থাকবে না, এবং এখান থেকে 3 নম্বরের একটি লং কোশ্চেন অ্যান্সার থাকবে। এই মোট হচ্ছে এখানে 5 নম্বর। এখানে তোমরা জানো এমসিকিউ এর মধ্যে কোনো অপশন থাকবে না। এখানে যে অতি সংক্ষিপ্ত প্রশ্নটি থাকবে এই প্রশ্নের জন্য অপশন থাকবে, এবং 3 নম্বরের যে প্রশ্নটি রয়েছে এখান থেকেও অপশন থাকবে। এই চ্যাপ্টারটি খুব সোজা, তোমরা একটু ভালো করে পড়লেই এখান থেকে থাকা 5 নম্বরের পুরোটাই পেতে পারো। শুরু করার আগে আরেকটা কথা বলি যে তোমরা অনেক সময় কনফিউজড হয়ে যাও যে কি পড়তে হবে, কতটা পড়তে হবে। দেখো, তোমরা যে টেক্সট বই ফলো করো তার সামনে দেখবে এরকমভাবে বোর্ডের নির্ধারিত সিলেবাস দেওয়া রয়েছে। তোমরা এই সিলেবাসের জায়গাটি যদি খুব ভালো করে দেখে নাও তাহলে তোমাদের কোনো কনফিউশন থাকবে না যে কতটুকু পড়তে হবে এবং কি পড়তে হবে। দেখো, ক্লাস 7এও তোমরা তাপ পড়েছো, ক্লাস 8এও পড়েছো, ক্লাস 9এও পড়েছো। ক্লাস 7এ তোমরা পড়েছো তাপ, উষ্ণতা, ফারেনহাইট, সেলসিয়াস স্কেল, সেলসিয়াস ফারেনহাইটের মধ্যে সম্পর্ক, C/5 = F-32/9 এগুলো পড়েছো। ক্লাস 8এ পড়েছো লিন তাপ, অবস্থার পরিবর্তন, বাষ্পীভবন, আপেক্ষিক তাপ এগুলো। ক্লাস 9এ পড়েছো তোমরা জুলের সূত্র W = JH, লিন তাপ, আপেক্ষিক তাপ, এই বিষয়গুলো ক্লাস 9এ ছিল। যাই হোক, ক্লাস 10এ আমরা তাপের যে বিষয়গুলি পড়বো সেগুলো ওগুলোর থেকে খানিকটা আলাদা। এখানে আমরা পড়বো তাপ প্রয়োগের ফলে কঠিন, তরল এবং গ্যাসীয় পদার্থের কী ধরনের পরিবর্তন হয় এবং কঠিন পদার্থের মধ্য দিয়ে তাপ কিভাবে অগ্রসর হয়, এই বিষয়গুলি আমরা এখানে পড়ব। দেখো, তোমরা অনেকেই দেখে থাকবে তোমাদের বাড়িতে যে কখনো তোমাদের বাড়িতে এরকম কোনো কাচের বোতলের মধ্যে যদি এইরকম ছিপি দেওয়া থাকে, অনেক সময় এই ছিপিগুলো খুব দৃঢ়ভাবে এই বোতলের মুখের সঙ্গে আটকে যায়। তোমরা অনেক সময় দেখে থাকবে যে তোমাদের মা এগুলোর ছিপিগুলো খোলার জন্য এখানে মুখের মধ্যে একটু গরম করে নেন, অর্থাৎ এই কাচের মুখে এইখানে গরম করে নিলে তারপর ছিপিটি অনায়াসেই খুলে যায়। যাই হোক, আমি এখানে বোঝানোর জন্য শুধুমাত্র এখানে কাগজ দিয়ে ছিপি তৈরি করেছি। তারপর অনেক সময় দেখে থাকবে এখানে এইরকম বোতলের মধ্যে ক্যাপ যদি খুব শক্তভাবে আটকে যায় তাহলে শুধুমাত্র এই ক্যাপের জায়গাটিকে একটু গরম করে নিলে তারপর ক্যাপটিকে অনায়াসেই খোলা যায়। তাহলে এখানে আসলে যে ঘটনাটি ঘটলো সেটি হলো যে এখানে যখন তাপ দেওয়া হয়েছে, তাপ পেয়ে এই বোতলের এই কাচের জায়গাটি এটি প্রসারিত হয়েছে, তাই এখানে ছিপিটি কাচের থেকে একটু আলগা হয়ে গিয়েছে, ফলে অনায়াসেই এটিকে খোলা গিয়েছে। আর ক্যাপের ক্ষেত্রে যখন এখানে ক্যাপের মধ্যে তাপ দেওয়া হয়েছে এটি তাপ পেয়ে প্রসারিত হয়েছে, ফলে বোতলের মুখের থেকে খানিকটা আলগা হয়ে গিয়েছে এবং অনায়াসেই এটিকে খোলা গিয়েছে। এছাড়াও তোমরা দেখে থাকবে যে গরুর গাড়ির চাকায় লোহার বের পরানো থাকে। তোমরা নিশ্চয়ই খেয়াল করে থাকবে যে লোহার বেরটি গরুর গাড়ির চাকায় দৃঢ়ভাবে আটকে থাকে। এখানে লোহার বেরটি গরুর গাড়ির চাকায় কীভাবে পরানো হয়েছে তোমরা নিশ্চয়ই এই বিষয়গুলো জানো। লোহার বেরটি প্রথমে গরম করে নেওয়া হয়েছে, গরম করার ফলে এটি আকারে প্রসারিত হয়েছে। তারপর এটিকে চাকার উপর বসিয়ে দেওয়া হয়েছে এবং ঠান্ডা হওয়ার ফলে এটি সংকুচিত হয়ে গিয়েছে এবং চাকার গায়ে দৃঢ়ভাবে আটকে গিয়েছে। এছাড়াও তোমরা দেখে থাকবে হাই টেনশন বিদ্যুতের লাইন, যেগুলোর মাধ্যমে বিদ্যুৎ এক রাজ্য থেকে অন্য রাজ্যে অর্থাৎ দূরবর্তী স্থানে সঞ্চারিত হয়ে থাকে। সেই হাই টেনশন লাইনের তারগুলো এরকমভাবে ঝোলানো থাকে। তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো বিষয়টি, তোমরা দেখে থাকবে অবশ্যই। দেখো, এখানে তারগুলো যদি টান টান করে রাখা হতো তাহলে কি প্রবলেম হতো। তারগুলো যদি টান টান করে রাখা হতো তাহলে গরমের দিনে গরমের কারণে এটা প্রসারিত হয়ে ঝুলে যেত, তাতে কোনো প্রবলেম হতো না। কিন্তু ধরো তারটি টান টান অবস্থায় আছে, তাহলে শীতের দিনে এগুলি আরও সংকুচিত হতো। সংকুচিত হওয়ার ফলে এই যে টাওয়ারগুলি রয়েছে এদের মধ্যে প্রচণ্ড চাপের উদ্ভব হতো, দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকতো। এছাড়াও তোমরা দেখে থাকবে যে রেল লাইনের জোড়ের মাঝে ফাঁক রাখা হয়। নিশ্চয়ই বুঝতে পারছো কেন। গরমের দিনে উষ্ণতা প্রচণ্ড বৃদ্ধি পায়, ফলে রেল লাইনের দৈর্ঘ্য বেড়ে গিয়ে এগুলি উঁচু হয়ে গিয়ে দুর্ঘটনা ঘটাতে পারে। এছাড়াও অনেক সময় ইস্পাতের ব্রিজ বা এগুলোর ক্ষেত্রে এক দিক আটকানো থাকে কিন্তু অপর দিক একটি রোলারের উপর বসানো থাকে, ফলে গ্রীষ্মকালে দৈর্ঘ্য বৃদ্ধি হলেও যাতে রোলারের উপর এগুলি স্মুথলি দাঁড়িয়ে থাকতে পারে সেই কারণেই এদেরকে রোলারের উপর রাখা হয়। দু প্রান্তে যদি আটকে রাখা হতো তাহলে এখানে প্রচণ্ড পীড়নের উদ্ভব হতো এবং সেক্ষেত্রে ব্রিজটি ভেঙে যেতে পারত। এই প্রত্যেকটি উদাহরণ থেকে আমরা বুঝতে পারছি যে কোনো বস্তুকে যদি গরম করা হয় অর্থাৎ এর উষ্ণতা বৃদ্ধি করা হয় তাহলে এটির প্রসারণ হয়, এবং যদি এর কাছ থেকে তাপ বের করে নেওয়া হয় অর্থাৎ ঠান্ডা করা হয় তাহলে এগুলি সংকোচন হয়। কিন্তু প্রশ্ন হলো এই উষ্ণতার হ্রাস বৃদ্ধিতে
এই পদার্থগুলির সংকোচন এবং প্রসারণ হয় কেন। দেখো, যে কোনো কঠিন পদার্থের ক্ষেত্রে কঠিন পদার্থের অণুগুলি খুব ঘন সন্নিবিষ্ট থাকে, প্রচণ্ড শক্তিশালী আন্তরাণবিক বলের প্রভাবে এরা দৃঢ়ভাবে আটকে থাকে। অর্থাৎ কঠিন পদার্থের অণুগুলি এরা অত্যন্ত ঘন সন্নিবিষ্ট থাকে এবং এরা খুব শক্তিশালী আন্তরাণবিক বলের প্রভাবে আটকে থাকে। এই কারণেই কঠিন পদার্থের একটি নির্দিষ্ট আকার এবং আয়তন আছে, তোমরা জানো। তো যাই হোক, পদার্থের অণুগুলি এখানে শক্তিশালী আন্তরাণবিক বলের প্রভাবে আটকে থাকে এবং এরা কম্পিত হতে থাকে। বুঝতেই পারছো, এদের কম্পনজনিত শক্তির বহিঃপ্রকাশই হচ্ছে এদের তাপমাত্রা। যাই হোক, এখন ধরো এদেরকে আমরা বাইরে থেকে তাপ প্রদান করলাম, অর্থাৎ কিছু পরিমাণ শক্তি দিলাম। তাহলে কি হয়, তাহলে এরা আগে যতটুকু জায়গার মধ্যে কম্পিত হতো এখন তার থেকে বেশি জায়গায় কম্পিত হয়, অর্থাৎ এদের প্রত্যেকটি অণুর কম্পনের বিস্তার বৃদ্ধি পায়। তাহলে কি হবে, এর আগের তুলনায় বেশি পরিমাণ জায়গা নিয়ে কম্পিত হবে। অর্থাৎ বুঝতেই পারছো, এদের মধ্যে আন্তরাণবিক ব্যবধান খানিকটা বেড়ে যাবে। তাহলে এদের মধ্যে যদি আন্তরাণবিক ব্যবধান বেড়ে যায় তাহলে কি হবে, এরা প্রসারিত হবে। দুটি অণুর মধ্যে কার্যকর আন্তরাণবিক বলকে আমরা একটি স্প্রিংয়ের মতো করে বুঝিয়ে থাকি। দেখো, দুটি অণুর মধ্যে কার্যকর আন্তরাণবিক বলকে আমরা একটি এদের মধ্যে স্প্রিংয়ের সাহায্যে দেখিয়ে থাকতে পারি। মনে করো এই চারটি হলো অণু, এদের মধ্যে আন্তরাণবিক বলকে আমরা স্প্রিংয়ের সাহায্যে দেখিয়েছি। এখন মনে করো একে বাইরে থেকে শক্তি প্রদান করা হলো, অর্থাৎ তাপ দেওয়া হলো। তাহলে এদের কম্পন বৃদ্ধি পাবে, অর্থাৎ এদের মধ্যবর্তী দূরত্ব বেড়ে যাবে। তাহলে বুঝতেই পারছো, পদার্থের আকার বেড়ে যাবে, অর্থাৎ পদার্থের প্রসারণ হবে। দেখো, কঠিন পদার্থের অণুগুলির মধ্যে আন্তরাণবিক বল অত্যন্ত দৃঢ় হয়, ফলে এরা খুব ঘন সন্নিবিষ্ট হয়ে থাকে। তাই তাপ প্রদান করা হলে এদের প্রসারণ কম হবে। তরলের ক্ষেত্রে এই আন্তরাণবিক বলের মান কম হয়, ফলে তাপ প্রদান করা হলে তরলের প্রসারণ কঠিনের তুলনায় বেশি হবে। এবং তোমরা পড়েছো, গ্যাসের অণুগুলির মধ্যে ব্যবধান অত্যন্ত বেশি হয়, অর্থাৎ এদের ক্ষেত্রে আন্তরাণবিক বল নগণ্য হয়। তাই বাইরে থেকে তাপ প্রদান করা হলে গ্যাসের প্রসারণ কঠিন এবং তরলের তুলনায় অনেক বেশি হবে। সাধারণভাবে আমরা বলে থাকি, কঠিনের প্রসারণ যদি 1 হয়, তরলের প্রসারণ মোটামুটি 10 এবং গ্যাসের প্রসারণ মোটামুটিভাবে 100 হবে। অর্থাৎ কঠিনের প্রসারণের তুলনায় তরলের প্রসারণ প্রায় 10 গুণ এবং তার তুলনায় গ্যাসের প্রসারণ আরও 10 গুণ, এরকম আমরা মনে করতে পারি। মোটামুটিভাবে এরকম বলা যেতে পারে। তাহলে এখান থেকে বলা যেতে পারে যে গ্যাসের তুলনায় তরলের প্রসারণ কম এবং কঠিনের প্রসারণ নগণ্য। কঠিনের, তোমরা মনে রাখবে, কঠিনের প্রসারণ এতই কম হয় যে খালি চোখে এঁকে পর্যবেক্ষণ করা খুব কঠিন হয়ে যায়। নির্দিষ্ট পরীক্ষা পদ্ধতি ছাড়া কঠিনের প্রসারণকে আমরা অনেক সময় পর্যবেক্ষণ করতে পারি না। কিন্তু তরল এবং গ্যাসের প্রসারণ মোটামুটিভাবে আমরা খালি চোখেই কখনো কখনো পর্যবেক্ষণ করতে পারি। এগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব। আজকে আমরা আলোচনা করব মূলত কঠিন পদার্থের প্রসারণ নিয়ে। তাহলে আমরা দেখলাম যে উষ্ণতা বৃদ্ধি করা হলে কঠিন পদার্থ প্রসারিত হয়। এখন প্রশ্ন হলো, তাহলে উষ্ণতা যদি বৃদ্ধি করা হয় তাহলে সব কঠিন পদার্থের কি একই ধরনের প্রসারণ হবে? বুঝতেই পারছো, বিভিন্ন কঠিন পদার্থের উপাদান যেহেতু আলাদা, খুবই সম্ভাবনা রয়েছে এদের প্রসারণও আলাদা হবে। এটি খুব সহজে আমরা প্রমাণ করতে পারি দ্বিধাতব পাত বা বাইমেটালিক স্ট্রিপের সাহায্যে। দেখো, দ্বিধাতব পাত কি? মনে করো এটি হলো দুটি ধাতুর পাত, এদেরকে একটির উপর আরেকটি এরকমভাবে রাখা হয়েছে। ঠিক আছে, একটি উপরেরটি মনে করো একরকম ধাতু, নিচেরটি হলো আরেক ধাতু। যাই হোক, এদেরকে এইভাবে রেখে এদেরকে দৃঢ়ভাবে এখানে আটকে দেওয়া হয়েছে। এদেরকে রিভেট করে, অর্থাৎ এই দুই প্রান্ত দিয়ে স্ক্রু প্রবেশ করে প্রচণ্ড শক্তভাবে আটকে দেওয়া হয়েছে। এখন দেখো, এই অবস্থায় একে আমরা গরম করব এবং ঠান্ডা করব। কি হবে দেখো, মনে করো উপরে আমরা নিয়েছি যে ধাতুর পাতটি, সেটি হচ্ছে লোহা, এবং তার নিচে যেটি নিয়েছি সেটি হচ্ছে মনে করো পিতল। উপরেরটি লোহা এবং নিচেরটি হলো পিতল। তোমরা বুঝতেই পারছো, এই লোহার দণ্ড এবং পিতলের দণ্ড, এদের দৈর্ঘ্য সমান। মনে করো এখন এর উষ্ণতা ছিল হচ্ছে 50 ডিগ্রি সেলসিয়াস। এখন মনে করো এর উষ্ণতা 50 ডিগ্রি সেলসিয়াস থেকে বাড়িয়ে উষ্ণতা করা হলো 200 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ গরম করা হলো। তাহলে আমরা কি দেখব? আমরা দেখব দণ্ডটি সোজা ছিল, দণ্ডটি আর সোজা নেই, দণ্ডটি বেঁকে গিয়েছে, অর্থাৎ এরকম হয়ে গিয়েছে। এখানে লোহা থাকবে উপরের দিকে এরকমভাবে এবং পিতল থাকবে নিচে। উষ্ণতার ক্ষেত্রে আমরা কত করেছি? মনে করো বাড়িয়ে 200 ডিগ্রি সেলসিয়াস করেছি। এখন বলো বেঁকে যাওয়ার কারণ কি? তোমরা বুঝতেই পারছো, দেখো এখানে এই দণ্ড দুটিকে রিভেট করা হয়েছে। যদি দুটির দৈর্ঘ্য আগের মতোই সমানই বৃদ্ধি পেত, অর্থাৎ লোহার দৈর্ঘ্য যদি যতটুকু বেড়েছে পিতলের দৈর্ঘ্য যদি একই রকম বাড়তো, তাহলে দণ্ড দুটি সোজাই থাকতো। কিন্তু এখানে তোমরা বুঝতেই পারছো, পিতল রয়েছে বাইরের দিকে, অর্থাৎ পিতলের প্রসারণ হয়েছে বেশি এবং লোহার প্রসারণ হয়েছে কম। এই কারণে এটি বেঁকে গিয়েছে। অর্থাৎ এখান থেকে সহজে আমরা বলতে পারি
যে উষ্ণতা একই পরিমাণ বৃদ্ধি করা হয়েছে দুটো দণ্ডের ক্ষেত্রেই, কিন্তু লোহার প্রসারণ পিতলের তুলনায় কম হয়েছে, পিতলের প্রসারণ বেশি হয়েছে বলে পিতল বাইরের দিকে বেঁকে গিয়েছে। এবার দেখো, মনে করো এর উষ্ণতা কমিয়ে দেওয়া হলো, মনে করো উষ্ণতা 50 ডিগ্রি থেকে কমিয়ে মনে করো 10 ডিগ্রি সেলসিয়াস করা হলো। তাহলে কি হবে? তাহলে আমরা দেখব দণ্ডটি এইরকমভাবে বেঁকে যাবে, দণ্ডটি এইরকমভাবে বেঁকে যাবে। এই ক্ষেত্রে লোহা থাকবে উপরের দিকে এবং পিতল থাকবে নিচের দিকে। এখন দেখো তাহলে এক্ষেত্রে কি হলো, এক্ষেত্রে উষ্ণতা হ্রাস করার ফলে অর্থাৎ ঠান্ডা করার ফলে দৈর্ঘ্যের সংকোচন হলো। আমরা আগেই দেখেছি গরম করা হলে অর্থাৎ উষ্ণতা বৃদ্ধি করা হলে দৈর্ঘ্যের প্রসারণ হয়, এবং উষ্ণতা কমানো হলে অর্থাৎ ঠান্ডা করা হলে সংকোচন হয়। তাহলে বুঝতেই পারছো পিতলের প্রসারণ যেমন বেশি হলো, তাহলে পিতলের ক্ষেত্রে সংকোচনও বেশি হবে, অর্থাৎ উষ্ণতা হ্রাস বা বৃদ্ধিতে পিতলের ক্ষেত্রে পরিবর্তন লোহার তুলনায় বেশি হবে। তাহলে এখানে পিতলের সংকোচন বেশি হয়েছে এবং লোহার সংকোচন কম হয়েছে। তাহলে পিতলের সংকোচন কম হওয়াতে পিতল ছোট হয়ে যাবে, লোহা বড় থাকবে, ফলে এটি বাইরের দিকে বেঁকে গিয়েছে। এখান থেকে কি প্রমাণ হলো যে উষ্ণতা বৃদ্ধি করলে একই পরিমাণ লোহা এবং একই পরিমাণ পিতলের দৈর্ঘ্যের ক্ষেত্রে লোহার প্রসারণ পিতলের তুলনায় কম হচ্ছে। একে আমরা বলি দ্বিধাতব পাত বা বাই মেটালিক স্ট্রিপ। তোমরা বুঝতেই পারছো এখানে দুটি ধাতুর পাতকে একসঙ্গে রিভেট করে রাখা আছে। এটির একটি খুব সুন্দর প্রয়োগ আছে, একে স্বয়ংক্রিয় সুইচ হিসেবে আমরা এই ঘটনাকে কাজে লাগিয়ে ব্যবহার করতে পারি। দেখো তোমরা দেখতে পাচ্ছ এটি একটি বৈদ্যুতিক ইস্ত্রি। এই বৈদ্যুতিক ইস্ত্রির মধ্যে এখানে দেখো তোমরা একটি লাইট দেখতে পাচ্ছ। এখানে একটি দ্বিধাতব পাত অর্থাৎ থার্মোস্ট্যাট ইউজ করা হয়েছে, যেটি এখানে স্বয়ংক্রিয় সুইচ হিসেবে কাজ করবে। তাহলে এখানে প্রথমে সুইচ অন করে দিই। তোমরা দেখলে যে সুইচ অন করে দেওয়া মাত্রই এখানে বাতিটি জ্বলে উঠলো, এবং দেখো একটু পরে এটি আপনা থেকেই অফ হয়ে যাবে। তোমরা দেখতে পেলে যে বাতিটি এখানে আপনা থেকেই অফ হয়ে গেল। এখানে এর মধ্যে যে একটি দ্বিধাতব পাত রয়েছে যেটি স্বয়ংক্রিয় সুইচ হিসেবে কাজ করে, সেটি উত্তপ্ত হয়ে বেঁকে গিয়েছে, ফলে বর্তমানে এটি ছিন্ন হয়ে গিয়েছে। তাহলে এখানে কি হচ্ছে, এখানে ইস্ত্রির ভেতরে দুটি তারের মধ্যে একটি দ্বিধাতব পাত যুক্ত করা আছে। মনে করো উপরে একটি ধাতু, নিচে আরেকটি ধাতু। এটা একটু বড় করে দিয়ে দিচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে তোমাদের। এখন দেখো এখানে তড়িৎ প্রবাহিত হওয়ার ফলে ইস্ত্রির ভেতরে যেখানে তাপ উৎপন্ন হচ্ছে, এই তাপ উৎপন্ন হওয়ার ফলে এই দ্বিধাতব পাতও কি হয়, প্রচণ্ড গরম হয়ে ওঠে। এবার বুঝতেই পারছো গরম হয়ে গেলে কি হবে, এটি বেঁকে যাবে। এখন দেখো তড়িৎ প্রবাহিত হচ্ছে অর্থাৎ বর্তনীটি যুক্ত আছে। এটি যদি এই রকম না থেকে এরকম হয়ে বেঁকে যায়, তাহলে তোমরা বুঝতেই পারছো এই বর্তনীটি ছিন্ন হয়ে গেল, অর্থাৎ এখন আর তড়িৎ প্রবাহিত হতে পারবে না। এই কারণেই তোমরা খেয়াল করলে যে লাইটটি অটোমেটিক্যালি অফ হয়ে গেল ইস্ত্রি গরম হয়ে যাওয়ার পর। এইভাবেই এখন ইস্ত্রি গরম হয়ে আসে চলছে, ধীরে ধীরে ইস্ত্রি ঠান্ডা হবে। ঠান্ডা হতে শুরু করলে এটিও ধীরে ধীরে ঠান্ডা হতে শুরু করবে, আবার এটি এরকম সোজা হয়ে গিয়ে বর্তনীকে যুক্ত করে দেবে, অর্থাৎ অটোমেটিক্যালি তখন আবার লাইটটি জ্বলে উঠবে, তড়িৎ প্রবাহিত হতে শুরু করবে। তাহলে তোমরা দেখো এখানে এই যে এটি অন হয়ে যাচ্ছে, অফ হয়ে যাচ্ছে, এটি কিন্তু আপনা থেকেই হচ্ছে। এইভাবে নিজে থেকেই এটি সুইচ অন এবং অফ হয়ে যাচ্ছে বলে একে আমরা বলি স্বয়ংক্রিয় সুইচ। তাহলে বুঝতেই পারছো দ্বিধাতব পাতকে আমরা স্বয়ংক্রিয় সুইচ হিসেবে কাজে লাগিয়ে থাকি, একে থার্মোস্ট্যাট বলা হয়ে থাকে। এছাড়াও আমরা সাধারণভাবেও কয়েকটি ধাতব দণ্ড নিয়ে পরীক্ষাটি করতে পারি। মনে করো তিনটি ধাতব দণ্ড নেওয়া হলো, একটি লোহা, একটি মনে করো তামা এবং একটি মনে করো অ্যালুমিনিয়াম। প্রত্যেকটির দৈর্ঘ্যই মনে করো সমান, লোহা, তামা এবং অ্যালুমিনিয়াম। এখন মনে করো প্রত্যেকটির উষ্ণতাই ছিল 100 ডিগ্রি সেলসিয়াস করে, মনে করো প্রত্যেকটির উষ্ণতা ছিল 30 ডিগ্রি সেলসিয়াস করে। এখন মনে করো এদের প্রত্যেকের উষ্ণতায় বাড়িয়ে 100 ডিগ্রি সেলসিয়াস করা হলো। তাহলে কি হবে, প্রত্যেকটি দণ্ডেরই দৈর্ঘ্যের প্রসারণ হবে। আমরা দেখব, আমরা যদি সঠিকভাবে পর্যবেক্ষণ করি, যে দেখব প্রতিটি দণ্ডের দৈর্ঘ্যের বৃদ্ধি একই হয়নি। অর্থাৎ যে কোনো পরীক্ষার সাহায্যে আমরা সহজেই প্রমাণ করতে পারি যে বিভিন্ন পদার্থের ক্ষেত্রে একই পরিমাণ উষ্ণতা বৃদ্ধির জন্য এদের দৈর্ঘ্যের প্রসারণ আলাদা হয়, যেটি আমরা দ্বিধাতব পাতের সাহায্যে সহজেই প্রমাণ করতে পারি, বা এরকম পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এদের প্রসারণ নির্ণয় করে সহজেই বলতে পারি যে বিভিন্ন পদার্থের ক্ষেত্রে প্রসারণ বিভিন্ন রকম হয় একই পরিমাণ উষ্ণতা বৃদ্ধি করার জন্য। তাহলে তোমরা দেখলে যে উষ্ণতা বৃদ্ধি করা হলে অর্থাৎ গরম করা হলে কোনো কঠিন পদার্থের প্রসারণ হয় এবং ঠান্ডা করা হলে সেটি সংকুচিত হয়। এখন প্রশ্ন হলো উষ্ণতা বৃদ্ধি করা হলে এই যে প্রসারণ হয়, কি কি ধরনের প্রসারণ হয়? তোমরা বুঝতেই পারছো, মনে করো এটি একটি কঠিন পদার্থ,
তাহলে একে যদি উত্তপ্ত করা হয় তাহলে এর প্রত্যেকটি অণুর মধ্যে অর্থাৎ এর ভেতরে সর্বত্রই এটির প্রসারণ হবে। তাহলে এটি যেমন দৈর্ঘ্যে বেড়ে যাবে, এটি এদিকেও প্রসারিত হবে, অর্থাৎ প্রস্থ বরাবরও বৃদ্ধি পাবে, দৈর্ঘ্য বরাবরও বৃদ্ধি পাবে, অর্থাৎ এটি চারদিকে বৃদ্ধি পাবে। তাহলে দৈর্ঘ্যেরও বৃদ্ধি হবে, প্রস্থেরও বৃদ্ধি হবে এবং সামগ্রিকভাবে এর আয়তনও বৃদ্ধি পাবে। তাহলে আমরা বলবো উষ্ণতা বৃদ্ধি করা হলে কঠিন পদার্থের ক্ষেত্রে দৈর্ঘ্যের, ক্ষেত্রফলের এবং এর আয়তন সামগ্রিকভাবে পরিবর্তিত হবে। তোমরা সহজেই বুঝতে পারো। মনে করো এটি একটি ঘনক নেওয়া হয়েছে, মনে করো লোহার তৈরি এটিকে মনে করো গরম করা হলো। এখন দেখো গরম করা হলে এর চারদিকে এর মধ্যে যত অণু রয়েছে এদের প্রত্যেকের মধ্যেই ব্যবধান বৃদ্ধি পাবে, অর্থাৎ এর প্রত্যেকটি বাহুরই দৈর্ঘ্য বৃদ্ধি পাবে। তাহলে বুঝতেই পারছো এর প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য বৃদ্ধি পাওয়ার অর্থই হলো এর ক্ষেত্রফলও বৃদ্ধি পাওয়া এবং সামগ্রিকভাবে এর আয়তনও বৃদ্ধি পাওয়া। তাহলে কঠিন পদার্থের ক্ষেত্রে মূলত দৈর্ঘ্য, ক্ষেত্রফল এবং আয়তন তিন ধরনেরই প্রসারণ, কারণ কঠিন পদার্থের নির্দিষ্ট দৈর্ঘ্য, ক্ষেত্রফল এবং আয়তন আছে, অর্থাৎ তিনটির প্রসারণই আমাদের বিবেচনা করতে হবে। তাহলে প্রথমে আমরা দেখব কোনো কঠিন পদার্থের দৈর্ঘ্যের প্রসারণ। মনে করো এটি হলো একটি দণ্ড। মনে করো এর দৈর্ঘ্যের তুলনায় এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল নগণ্য এবং এর আয়তনও নগণ্য। এরকম ক্ষেত্রে এর দৈর্ঘ্যের প্রসারণকে আমরা মূলত বিবেচনা করি। এক্ষেত্রে এর প্রস্থচ্ছেদ এবং ক্ষেত্রফল উভয়েরই প্রসারণ হবে, কিন্তু আমরা এরকম ক্ষেত্রে মেইনলি এর দৈর্ঘ্যের প্রসারণ নিয়ে আলোচনা করি। মনে করো এর প্রাথমিক দৈর্ঘ্য L1, অর্থাৎ এখন এর দৈর্ঘ্য রয়েছে L1 এবং এখন উষ্ণতা হলো T1। মনে করো এখন এর উষ্ণতা হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস এবং এই সময়ের দৈর্ঘ্য মনে করো 100 সেন্টিমিটার। এখন মনে করো এটিকে গরম করা হলো। তোমরা বুঝতেই পারছো গরম করা হলে এর উষ্ণতা বৃদ্ধি পাবে, তাহলে এটির দৈর্ঘ্য প্রসারিত হবে। মনে করো এখন এর উষ্ণতা হলো T2। ধরো উষ্ণতা বাড়িয়ে আমরা করেছি 150 ডিগ্রি সেলসিয়াস এবং এখন এর দৈর্ঘ্য পরিবর্তিত হয়ে অর্থাৎ বৃদ্ধি পেয়ে হলো মনে করো 105 সেন্টিমিটার, যাকে আমরা L2 ধরেছি। তোমরা বুঝতেই পারছো এর দৈর্ঘ্য প্রসারিত হবে। এখন দেখো দৈর্ঘ্যের প্রসারণ এখানে কতটুকু হলো। দৈর্ঘ্যের প্রসারণ হলো এইটুকু। একটা ব্যাপার এখানে বুঝে নাও, যেটি আঁকার জন্য এরকমভাবে এঁকেছি, শুধুমাত্র দৈর্ঘ্যের প্রসারণ এখানে হয়েছে তা কিন্তু নয়, এটি সর্বত্রই দৈর্ঘ্যের প্রসারণ হয়েছে, অর্থাৎ সর্বত্রই সমানভাবে এটি প্রসারিত হয়েছে, কিন্তু আমরা শুধু হিসাবের জন্য এই প্রান্তের জায়গাটুকুকে দেখিয়েছি। তাহলে এখানে বলো দৈর্ঘ্যের প্রসারণ কত হলো। দেখো প্রথমে ছিল দৈর্ঘ্য L1 অর্থাৎ যেটি 100 এবং পরে হলো দৈর্ঘ্য L2। তাহলে দৈর্ঘ্যের বৃদ্ধি আমরা কি বলবো, এখানে দৈর্ঘ্য বৃদ্ধি হলো L2 মাইনাস L1, যেটি আমাদের উদাহরণ অনুযায়ী হলো 105 মাইনাস 100 অর্থাৎ 5 সেন্টিমিটার। এবং এখানে দেখো উষ্ণতার বৃদ্ধি কত হলো। এখানে আমরা উষ্ণতার বৃদ্ধি করেছি 25 থেকে 150 অর্থাৎ 125। আমরা যদি T2 আর T1 দিয়ে লিখি তাহলে লিখব T2 মাইনাস T1। এখন তোমরা বুঝতেই পারছো যে এই যে দৈর্ঘ্যের প্রসারণ হলো, এটি যত বেশি আমরা উষ্ণতা বৃদ্ধি করব তত বেশি পরিমাণ দৈর্ঘ্যর প্রসারণ হবে। অর্থাৎ আমরা যদি 25 ডিগ্রি সেলসিয়াস থেকে 50 ডিগ্রি সেলসিয়াস করতাম তাহলে দৈর্ঘ্যের প্রসারণ সামান্য হতো। যদি আমরা 25 থেকে 100 করতাম তাহলে দৈর্ঘ্যের প্রসারণ আরেকটু বেশি হতো। যদি আমরা 25 থেকে 500 করি তাহলে দৈর্ঘ্যের প্রসারণ আরও বেশি হবে। একটি বিষয় এখানে বলে দিই, দেখো এটি যে ধাতুর দণ্ড বা যে দণ্ডই হোক না কেন, এটি কিন্তু 25 ডিগ্রি থেকে 150 ডিগ্রিতে নিয়ে গেলে কখনোই 5 সেন্টিমিটার দৈর্ঘ্য বৃদ্ধি হবে না, খুব নগণ্য দৈর্ঘ্যের প্রসারণ হবে। আমি জাস্ট বোঝার সুবিধার জন্য এই রকম সংখ্যাগুলো নিয়েছি। তাহলে আমরা কি দেখলাম, যে যত আমরা বেশি উষ্ণতা বৃদ্ধি করব দৈর্ঘ্যের প্রসারণও তত বেশি হবে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, যে দেখো প্রথমে আমরা কত দৈর্ঘ্য নিয়েছি। প্রথমে আমরা দৈর্ঘ্য নিয়েছি L1 দৈর্ঘ্য নিয়ে তার উষ্ণতা বাড়িয়েছি কত, T2 মাইনাস T1, অর্থাৎ L1 দৈর্ঘ্যের দণ্ড নিয়ে তার উষ্ণতা T2 মাইনাস T1 এই পরিমাণ বৃদ্ধি করাতে দৈর্ঘ্যের বৃদ্ধি কত হয়েছে, L2 মাইনাস L1। এই যে দৈর্ঘ্যের বৃদ্ধি হলো L2 মাইনাস L1। আবার বলছি, প্রথমে L1 দৈর্ঘ্য নিয়ে তার উষ্ণতা T2 মাইনাস T1 এই পরিমাণ বৃদ্ধি করার ফলে এর দৈর্ঘ্যের বৃদ্ধি হয়েছে L2 মাইনাস L1। এখন মনে করো আমরা যদি কম দৈর্ঘ্য নিতাম, অর্থাৎ এক দৈর্ঘ্য নিতাম, এক দৈর্ঘ্য নিয়েও এর উষ্ণতা T2 মাইনাস T1 এই পরিমাণে বৃদ্ধি করতাম। অর্থাৎ মনে করো 25 ডিগ্রি থেকে 150 ডিগ্রিতে নিয়ে যেতাম 1 সেন্টিমিটার দৈর্ঘ্যের তারকে, তাহলে কি বলো, বুঝতেই পারছো এক্ষেত্রে দৈর্ঘ্যের প্রসারণ কি হতো, কম হতো।
অর্থাৎ L2 মাইনাস L1 বাই L1, এটি হতো দৈর্ঘ্যের প্রসারণ 1 সেন্টিমিটারের জন্য। বুঝতেই পারছো, প্রথমে আমরা যত বেশি দৈর্ঘ্য নিব দৈর্ঘ্যের প্রসারণ তত বেশি হবে, প্রথমে দৈর্ঘ্য কম নিলে দৈর্ঘ্যের প্রসারণ কম হবে। একদম সিম্পলভাবে বিষয়টি একটু বুঝে নিতে পারো। দেখো, এটি হলো একটি রাবার, মনে করো এর উপর আমরা বল প্রয়োগ করব। মনে করো আমি এখানে 5 নিউটন বল প্রয়োগ করলাম। দেখো 5 নিউটন বল প্রয়োগ করলাম, এর কিছুটা দৈর্ঘ্য বৃদ্ধি হলো, বুঝতে পারছো। এখন মনে করো আমি আরেকটি রাবার নিয়েছি, এর প্রাথমিক দৈর্ঘ্য আগের রাবারটির তুলনায় বেশি। এখন এর মধ্যে যদি আমি 5 নিউটন বল প্রয়োগ করি, দেখো এটি ইজিলি কিন্তু আগের তুলনায় অনেকটাই বেড়ে গেল। অর্থাৎ এখানে আমরা বলতে পারি যে প্রথমে দণ্ডটির দৈর্ঘ্য যদি কম হয় তাহলে দৈর্ঘ্যের বৃদ্ধিও কম হবে। প্রথমে দণ্ডটির দৈর্ঘ্য যদি বেশি হয়, একই উচ্চতা বাড়ালে সেটির দৈর্ঘ্যের প্রসারণও বেশি হবে। সিম্পল ভাষায় বেশি দৈর্ঘ্য নিলে প্রসারণও বেশি হবে, কম দৈর্ঘ্য নিলে প্রসারণও কম হবে। তুমি ভেবে দেখো, একটি ছোট স্প্রিংকে তুমি কিন্তু এতটা লম্বা করতে পারবে না, কিন্তু এত বড় একটি স্প্রিংকে সামান্য টান দিলে কিন্তু এতটুকু লম্বা হয়ে যেতেই পারে। তাহলে L1 দৈর্ঘ্য নিয়ে এর উষ্ণতা T2 মাইনাস T1 পরিমাণ বাড়ালে দৈর্ঘ্যের বৃদ্ধি হয় এই পরিমাণ। একক দৈর্ঘ্য নিয়ে যদি আমরা এই পরিমাণ উষ্ণতা বাড়াতাম তাহলে দৈর্ঘ্যের বৃদ্ধি হতো এইটুকু। এখন আমরা একক দৈর্ঘ্যের দণ্ড নিয়েই তার উষ্ণতা যদি 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াতাম, অর্থাৎ উষ্ণতার বৃদ্ধিকেও আমরা কমিয়ে দিলাম, তাহলে বুঝতেই পারছো দৈর্ঘ্যের বৃদ্ধি কি হবে, আরও কমে যাবে। অর্থাৎ L2 মাইনাস L1 বাই L1 তো নিচে ছিলই, এই অংশটিও নিচে এসে গুণ হবে, অর্থাৎ T2 মাইনাস T1 হবে। তোমরা বুঝতেই পারছো যে বেশি উষ্ণতা বাড়ালে দৈর্ঘ্যের প্রসারণও বেশি হয়, উষ্ণতা কম বাড়ালে দৈর্ঘ্যের প্রসারণও কম হবে। অর্থাৎ T2 মাইনাস T1 এর জন্য যত হবে, একের জন্য আরও কম হবে। তাহলে এই যে অংশটি আমরা পেয়ে গেলাম, এটি কি হলো? এটি হলো একক দৈর্ঘ্যের কোনো পদার্থের উষ্ণতা একক পরিমাণ বাড়ানোর ফলে এর যে দৈর্ঘ্যের প্রসারণ হলো সেটি। অর্থাৎ একেই আমরা বলবো দৈর্ঘ্যের প্রসারণ গুণাঙ্ক বা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। একে আমরা আলফা অক্ষর দিয়ে লিখি। কি হলো এটি? এটি হলো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। তাহলে আবার বলছি, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলতে আমরা কি বুঝবো? যে একক দৈর্ঘ্যের কোনো পদার্থ নিয়ে তার উষ্ণতা যদি একক পরিমাণ বৃদ্ধি করা হয় তাহলে তার যে দৈর্ঘ্যের প্রসারণ হয় সেটি হলো তার দৈর্ঘ্যের প্রসারণ গুণাঙ্ক। এই জিনিসটি তোমরা ভেদের সাহায্যেও নির্ণয় করতে পারো। দেখো, আমরা দেখলাম যে দৈর্ঘ্যের বৃদ্ধি কখন বেশি হবে? যদি প্রথমে দৈর্ঘ্য বেশি নেই, দৈর্ঘ্যের বৃদ্ধি বেশি হবে। অর্থাৎ দৈর্ঘ্যের প্রসারণ L2 মাইনাস L1 এটি প্রাথমিক দৈর্ঘ্যের সঙ্গে সমানুপাতিক। দৈর্ঘ্যের বৃদ্ধি L2 মাইনাস L1 এটি উষ্ণতার বৃদ্ধির সঙ্গে সমানুপাতিক, T2 মাইনাস T1 এর সঙ্গে সমানুপাতিক। তাহলে বুঝতেই পারছো এখানে যৌগিক ভেদের উপপাদ্য আমরা প্রয়োগ করতে পারি। তোমরা অঙ্কে হয়তো ভেদ করে থাকবে। তাহলে L2 মাইনাস L1 কী হবে? L2 মাইনাস L1 সমানুপাতিক, এখানে এই দুটি গুণ হবে, অর্থাৎ L1 গুণন T2 মাইনাস T1। তারপর তোমরা নিশ্চয়ই জানো এখানে ভেদের নিয়ম অনুযায়ী কী হয়, L2 মাইনাস L1 এটি কী হবে? এখানে সমান চিহ্ন এবং একটি ধ্রুবক দিয়ে গুণ করতে হয়, তোমরা জানো। এই ধ্রুবকটি হলো আলফা। তোমরা একটা বিষয় খেয়াল রাখবে, এটি সমানুপাতিক চিহ্ন এবং এটি হলো আলফা। এটি খানিকটা আলফার মতো দেখতে, এটি কিন্তু পুরোপুরি আলফা নয়, বা আলফার মতো দেখতে হলেও এটি কিন্তু আলফা নয়। এটি সমানুপাতিক চিহ্ন এবং এটি হলো আলফা, প্রায় দেখতে এদের একই রকম মনে হয়। যাই হোক, তাহলে আলফা ইন্টু L1 তারপর হবে T2 মাইনাস T1। এখান থেকে তোমরা বুঝতেই পারছো এই আলফা ইকুয়াল টু কী হবে? আলফা ইকুয়াল টু L2 মাইনাস L1 বাই L1 ইন্টু T2 মাইনাস T1, অর্থাৎ এটি চলে আসবে। তাহলে বুঝতেই পারছো এটি হলো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। এখন প্রশ্ন হলো, এই দৈর্ঘ্যের প্রসারণ গুণাঙ্ক এটি নির্ণয় করার আমাদের প্রয়োজন কি? মনে করো তুমি ইস্পাতের বা কোনো ধাতুর কোনো একটি যন্ত্র তৈরি করবে এবং সেখানে সেটি বিভিন্ন উষ্ণতায় ব্যবহার হবে এবং সেটির দৈর্ঘ্যের প্রসারণ হতে পারে। এখন দেখো সেটির প্রসারণ কতটা হবে, কোন উষ্ণতায় কেমন হবে, সেটি আমাদের হিসেব করার প্রয়োজন। তাহলে যদি আমরা এক দৈর্ঘ্যের জন্য এক উষ্ণতায় কত সেটি যদি জানতে পারি, তাহলে কি যে কোনো দৈর্ঘ্যের জন্য যে কোনো উষ্ণতার জন্য আমরা সহজেই ঐকিক নিয়ম করেই জানতে পারবো। নিশ্চয়ই বুঝতে পারছো যে 1 সেন্টিমিটারের জন্য দৈর্ঘ্যের বৃদ্ধি হয় এত, তাহলে 10 সেন্টিমিটারের জন্য কত? 1 ডিগ্রি সেলসিয়াসের জন্য এত, তাহলে 100 ডিগ্রি সেলসিয়াসের জন্য কত? তাহলে একের জন্য বের করতে পারলে আমরা যে কোনো উষ্ণতা যে কোনো দৈর্ঘ্যের জন্যই বের করতে পারবো। সেই কারণেই দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের পথটি আমরা তৈরি করেছি, এটি আমাদের জানতে হয়। বুঝতেই পারছো? তাহলে আরেকবার বলি, এখান থেকে তোমাদের এর সংজ্ঞাটি জানতে হবে যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কি।
একক দৈর্ঘ্যের কোনো পদার্থ নিয়ে একক পরিমাণ উষ্ণতা বৃদ্ধি করলে পদার্থের যে পরিমাণ দৈর্ঘ্যের প্রসারণ হয় তাকেই বলা হয় দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। তোমাদের বইয়ের সংজ্ঞা একটু অন্যভাবে থাকতে পারে, তোমরা যেরকমভাবে পারো বুঝে নেবে। এবং এগুলির এইরকমভাবে প্রকাশ তোমাদের প্রয়োজন পড়ে না, তোমাদের শুধুমাত্র এই গাণিতিক প্রকাশটুকুই করার প্রয়োজন। অর্থাৎ কি, প্রথমের দৈর্ঘ্য L1, পরের দৈর্ঘ্য L2, প্রথমের উষ্ণতা T1, পরের উষ্ণতা T2, তাহলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কত হবে? দৈর্ঘ্যের বৃদ্ধি বাই প্রাথমিক দৈর্ঘ্য গুণন উষ্ণতার বৃদ্ধি। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা এবং গাণিতিক প্রকাশ এখান থেকে তোমাদের এইটুকুই পড়তে হবে। এখন আমরা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক নির্ণয় করব। দেখো আমরা কি পেলাম, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা ইকুয়াল টু দৈর্ঘ্যের বৃদ্ধি অর্থাৎ L2 মাইনাস L1 বাই প্রাথমিক দৈর্ঘ্য গুণন উষ্ণতার বৃদ্ধি অর্থাৎ T2 মাইনাস T1। তাহলে তোমরা বুঝতেই পারছো উপরে হলো দৈর্ঘ্যের বৃদ্ধি, অর্থাৎ এটি একটি দৈর্ঘ্য, তাহলে আমরা লিখতে পারি দৈর্ঘ্য হবে দৈর্ঘ্যের একটি একক। এবং দেখো নিচে রয়েছে L1 অর্থাৎ প্রাথমিক দৈর্ঘ্য, তাহলে কি এটির এককও হবে একটি দৈর্ঘ্যের একক। এবং দেখো T2 মাইনাস T1, T2 উষ্ণতা, T1 উষ্ণতা অর্থাৎ এদের বিয়োগফল, এটিও হবে উষ্ণতা অর্থাৎ কি উষ্ণতার একক। তাহলে বুঝতেই পারছো উপরে দৈর্ঘ্যের একক, নিচেও দৈর্ঘ্যের একক। মনে করো দৈর্ঘ্যের একক এখানে আমরা মিটার ব্যবহার করলাম, এখানেও দৈর্ঘ্যের একক মিটার, এবং উষ্ণতার একক মনে করো কেলভিন। তাহলে বুঝতেই পারছো দৈর্ঘ্যের একক ক্যান্সেল হয়ে যাবে, মিটার মিটার ক্যান্সেল হবে, তাহলে কি থাকবে শুধু 1 বাই উষ্ণতার একক। তাহলে তোমরা বুঝতেই পারছো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা এর একক কি হবে? 1 বাই উষ্ণতার একক, অর্থাৎ উষ্ণতার এককের অনন্য। তাহলে দেখো যদি সেলসিয়াসে আমরা তাপমাত্রাকে প্রকাশ করি তাহলে কি হবে? আলফা এর একক 1 বাই ডিগ্রি সেলসিয়াস, অথবা আমরা লিখতে পারি ডিগ্রি সেলসিয়াস টু দি পাওয়ার -1 বা ডিগ্রি সেলসিয়াস তার ইনভার্স, অথবা তোমরা লিখতে পারো পার ডিগ্রি সেলসিয়াস, এরকমভাবেও লিখতে পারো। বা কেউ যদি তোমরা কথায় লেখো প্রতি ডিগ্রি সেলসিয়াস তাও হবে। কেলভিনে লিখলে কি হবে? 1 বাই কেলভিন অথবা কেলভিন ইনভার্স। ফারেনহাইটে লিখলে কি হবে? ফারেনহাইট টু দি পাওয়ার -1 বা 1 বাই ডিগ্রি ফারেনহাইট বা পার ডিগ্রি ফারেনহাইট, এরকম যে কোনোভাবে লেখা যেতে পারে। সিজিএসে হলো ডিগ্রি সেলসিয়াস টু দি পাওয়ার -1, এসআইতে হলো কেলভিন টু দি পাওয়ার -1। তাহলে বুঝতেই পারলে যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক দৈর্ঘ্যের এককের উপর নির্ভর করে না, শুধুমাত্র উষ্ণতার এককের উপর নির্ভর করে। এবং এই দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান কিসের উপর নির্ভর করে? এই পদার্থটির যা দিয়ে তৈরি অর্থাৎ এর উপাদানের উপর নির্ভর করে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান। তোমরা নিশ্চয়ই দেখেছো যে পিতল, লোহা এবং তামা, অ্যালুমিনিয়াম এদের প্রত্যেকটির প্রসারণ আলাদা হবে, আমরা দ্বিধাতব পাতের ক্ষেত্রে দেখেছি। তাহলে উপাদান আলাদা বলেই এদের প্রত্যেকের প্রসারণ আলাদা হবে একক পরিমাণ উষ্ণতা যদি প্রত্যেকের ক্ষেত্রে বৃদ্ধি করা যায়। দেখো তোমাদের বইয়ে বিভিন্ন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একটি সারণী দেওয়া রয়েছে, এটি তোমাদের একটু মনে রাখতে হবে। প্রত্যেকটির এক্সাক্ট মান তোমাদের মনে রাখতে হবে না, তোমাদের শুধু কোনটির বেশি কোনটির কম এগুলি সম্বন্ধে একটু ধারণা রাখতে হবে। এখান থেকে তোমাদের কখনো কখনো এমসিকিউ আসতে পারে যে এদের মধ্যে কোনটির দৈর্ঘ্যের প্রসারণ সবথেকে কম, বা একই পরিমাণ উষ্ণতার বৃদ্ধিতে কোনটির প্রসারণ সবথেকে কম হবে। বুঝতেই পারছো, তাহলে কোনটির কম কোনটির বেশি একটু আইডিয়া তোমাদের রাখতে হবে। বা এরকম প্রশ্ন আসতে পারে যে লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এত বলতে কি বোঝো? মনে করো লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক হলো এত, একে যদি আমরা এইভাবে লিখি তাহলে কি হবে? 0.00012 ডিগ্রি সেলসিয়াস টু দি পাওয়ার -1। আমরা আগেই দেখলাম যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক দৈর্ঘ্যের এককের উপর নির্ভর করে না, অর্থাৎ এক্ষেত্রে দৈর্ঘ্যের কোনো উল্লেখ নেই। এবং সংজ্ঞায় আমরা কি দেখেছি? সংজ্ঞাটি মনে করলেই আমরা এটির উত্তর সহজেই দিতে পারবো। সংজ্ঞা আমরা কি দেখেছি? যে একক দৈর্ঘ্যের কোনো পদার্থের ক্ষেত্রে একক উষ্ণতা, এক দৈর্ঘ্যের পদার্থ নিয়ে এক উষ্ণতা বৃদ্ধি করতে হবে, তাহলে দৈর্ঘ্যের কতটুকু প্রসারণ হয়। তাহলে মনে করো এখানে আমরা 1 সেন্টিমিটার লোহা নিয়েছি, 1 সেন্টিমিটার লোহা নিয়ে তার উষ্ণতা যদি আমরা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াই তাহলে লোহার ক্ষেত্রে দৈর্ঘ্যের বৃদ্ধি হবে 0.00012 সেন্টিমিটার, অর্থাৎ দৈর্ঘ্যের বৃদ্ধি হবে এতটুকু। তাহলে বুঝতেই পারছো এখন নতুন দৈর্ঘ্য কত হবে? আগে 1 সেন্টিমিটার ছিল প্লাস 0.00012 সেন্টিমিটার। এবং দেখো 1 সেন্টিমিটার না দিয়ে 1 মিটারও আমরা দিতে পারতাম, অর্থাৎ 1 মিটার লোহার দণ্ড নিয়ে যদি আমরা 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বাড়াতাম তাহলে তার দৈর্ঘ্যের বৃদ্ধি হতো 0.00012 মিটার। শুধু মিটার না, ফুট বা কিলোমিটারেও আমরা বলতে পারতাম, অর্থাৎ 1 কিলোমিটার লোহা নিয়ে তার উষ্ণতা যদি 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াতাম তাহলেও তার দৈর্ঘ্য বৃদ্ধি হতো 0.00012 কিলোমিটার।
বুঝতেই পারছো এখানে যেহেতু দৈর্ঘ্যের একক নেই, তাহলে যে কোনো এককেই যদি আমরা একক দৈর্ঘ্য নেই 1 ডিগ্রি সেলসিয়াস বাড়ালে এত একক বৃদ্ধি পাবে। তাহলে এটি হলো লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। তাহলে বুঝতেই পারছো এই দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কি, একে একটি তুলনামূলক টার্ম আমরা বলতে পারি। দেখো এই টার্মটির তুলনা করি কিন্তু আমরা বলতে পারছি যে 1 ডিগ্রি সেলসিয়াস বাড়ানো হলে 1 সেন্টিমিটারে বা 1 মিটারে কোনটির বেশি প্রসারণ হবে। তাহলে দেখো 1 সেন্টিমিটার লোহার ক্ষেত্রে প্রসারণ হবে এইটুকু, 1 সেন্টিমিটার তামার ক্ষেত্রে প্রসারণ হবে বেশি, 1 সেন্টিমিটার অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে প্রসারণ হবে আরও বেশি। অর্থাৎ বিভিন্ন পদার্থের প্রসারণের তুলনা করার ক্ষেত্রেও এই দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আমাদের হেল্পফুল। এবং তোমরা এদের সারণীর একটি ধারণা কিন্তু পরিষ্কারভাবে মনে রাখবে। এখানে তোমাদের সারণীতে দেখবে ইনভারের কথা বলা রয়েছে। ইনভার হলো একটি সংকর ধাতু, যেটির ক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধি করলে দৈর্ঘ্যের প্রসারণ খুব নগণ্য হয়। এই কারণেই সাধারণভাবে আমরা ইনভারকে অনেক ক্ষেত্রেই কাজে লাগিয়ে থাকি, এর দৈর্ঘ্যের প্রসারণ অত্যন্ত কম বলে। লোহা, ইনভার, তামা এগুলো রয়েছে, এগুলোর থেকেও কিন্তু এমসিকিউ আসে, তোমরা ভালো করে পড়ে রাখবে। এখান থেকে তোমাদের আরও একটি বিষয় জানতে হবে যে সেলসিয়াস স্কেলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান, ফারেনহাইট স্কেলের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান এবং কেলভিন স্কেলের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান, এদের মধ্যে সম্পর্ক কী। দেখো মনে করো লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক সেলসিয়াস স্কেলে, একে আমরা আলফা সি লিখছি, এটি হলো 0.000012 ডিগ্রি সেলসিয়াস, তার ইনভার্স। এখন মনে করো আমরা যদি একে কেলভিন স্কেলে প্রকাশ করি তাহলে এর মান কত হবে, এবং যদি ফারেনহাইট স্কেলে লিখি অর্থাৎ আলফা এফ, তাহলে এর মান কত হবে। এরকম একটি প্রশ্ন সম্ভবত 2019 সালের মাধ্যমিক পরীক্ষায় এসেছিল। তো দেখো সেলসিয়াস স্কেলে লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক হচ্ছে 0.000012 পার ডিগ্রি সেলসিয়াস। তাহলে দেখো একে আমরা এরকমভাবে লিখতে পারি যে 0.000012 বাই 1 ডিগ্রি সেলসিয়াসের বৃদ্ধি। তোমরা জানো যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা হচ্ছে যে একক উষ্ণতা বৃদ্ধিতে একক দৈর্ঘ্যের যে প্রসারণ হয়। অর্থাৎ এখানে সেলসিয়াস স্কেলে এর অর্থ হলো আমরা 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি করেছি, যার ফলে একক দৈর্ঘ্যে এই পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে। এখন তোমরা নিশ্চয়ই গ্যাসের আচরণ অধ্যায়ে পড়েছো যে 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার পরিবর্তন এবং 1 কেলভিন উষ্ণতার পরিবর্তন এই দুটি সমান। 1 ডিগ্রি সেলসিয়াস 1 কেলভিনের সমান নয়, কিন্তু 1 ডিগ্রি সেলসিয়াসের ব্যবধান 1 কেলভিনের ব্যবধানের সঙ্গে সমান। অর্থাৎ আমরা বলতে পারি এখানে 0.000012 ডিভাইডেড বাই 1 ডিগ্রি সেলসিয়াসের বৃদ্ধি হলো 1 কেলভিনের বৃদ্ধি। তাহলে দেখো এটি কি হচ্ছে, অর্থাৎ দেখো যেহেতু 1 ডিগ্রি সেলসিয়াসের পরিবর্তন 1 কেলভিনের পরিবর্তন, তাহলে 1 কেলভিন উষ্ণতা বৃদ্ধিতে দৈর্ঘ্যের বৃদ্ধিও এটাই হচ্ছে। অর্থাৎ একে আমরা কেলভিন স্কেলে লিখলে আলফা কে লিখবো। তাহলে সেলসিয়াস স্কেলে যে মান হবে আলফা সি এবং কেলভিন স্কেলে যে মান হবে আলফা কে, এই দুটি সমান হবে। কেন? কারণ 1 ডিগ্রি সেলসিয়াসের বৃদ্ধি 1 ডিগ্রি কেলভিনের বৃদ্ধির সঙ্গে সমান, 1 ডিগ্রি নয় 1 কেলভিনের বৃদ্ধির সঙ্গে সমান। তাই সেলসিয়াস স্কেলের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান এবং কেলভিন স্কেলের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান, এই মান দুটি সমান হবে। এবার দেখো সেলসিয়াস স্কেলের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের সঙ্গে ফারেনহাইট স্কেলের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মানের কি সম্পর্ক, এটি একটু দেখে নিই। এটি পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই কম, তবুও তোমরা একটু জেনে রাখবে। দেখো আমরা ধরেছি লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 0.000012 ডিগ্রি সেলসিয়াস টু পাওয়ার -1, অর্থাৎ একে আমরা লিখতে পারি যে 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি করলে দৈর্ঘ্য বৃদ্ধি হয়। 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধির জন্য দৈর্ঘ্যের বৃদ্ধি হলো 0.000012 একক। ইউনিট লিখছি আমরা, এই মানটি হলো আলফা সি দেওয়া রয়েছে। এখন দেখো আমাদের বের করতে হবে 1 ডিগ্রি ফারেনহাইটের বৃদ্ধি হলে দৈর্ঘ্যের বৃদ্ধি কত হয়। দেখো আমরা জানি 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার পরিবর্তন মানেই হলো 9/5 ফারেনহাইটের পরিবর্তন। তাহলে দেখো 9/5, একে আমরা কি লিখতে পারি যে 9/5 ডিগ্রি ফারেনহাইট উষ্ণতা বৃদ্ধির জন্য দৈর্ঘ্যের পরিবর্তন হলো 0.000012 ইউনিট। তাহলে দেখো 1 ডিগ্রি ফারেনহাইট উষ্ণতা পরিবর্তনের জন্য দৈর্ঘ্যের পরিবর্তন কত হবে, বুঝতেই পারছো 9/5 দিয়ে ভাগ হয়ে যাবে, অর্থাৎ 0.000012 ডিভাইডেড বাই 9/5। তাহলে কি হবে, এটি 5/9 গুণন এই মান হবে 0.000012। এখন দেখো আবার বলছি এই জায়গাটা যে 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার বৃদ্ধি মানেই হলো 9/5 ডিগ্রি ফারেনহাইট উষ্ণতার বৃদ্ধি। 1 ডিগ্রি সেলসিয়াস মানে কিন্তু 9/5 ডিগ্রি ফারেনহাইট নয়, 1 ডিগ্রি সেলসিয়াসের পরিবর্তন বা বৃদ্ধি মানে হচ্ছে 9/5 ডিগ্রি ফারেনহাইট উষ্ণতার পরিবর্তন। তোমরা নিশ্চয়ই এটি আগে পড়েছো।
তাহলে দেখো 9/5 ডিগ্রি ফারেনহাইটের জন্য পরিবর্তন এত, 1 ডিগ্রি ফারেনহাইটের জন্য পরিবর্তন হবে এত। এটি আমরা এরকম লিখতে পারি। দেখো 1 ডিগ্রি ফারেনহাইট উষ্ণতার পরিবর্তনের জন্য যে পরিমাণ দৈর্ঘ্যের বৃদ্ধি তাকে আমরা বলছি ফারেনহাইট স্কেলের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, একে আলফা এফ লিখছি। তাহলে আলফা এফ থাকলো, 5/9 থাকলো। দেখো এই মানটি হলো আলফা সি, আমরা আগেই ধরেছি। তাহলে কি পেলাম, যে ফারেনহাইট স্কেলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান হলো 5/9 গুণন সেলসিয়াস স্কেলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান। বুঝতেই পারছো এই মান দুটি আলাদা হলো, কারণ 1 ডিগ্রি সেলসিয়াসের পরিবর্তন মানে 1 ডিগ্রি ফারেনহাইটের পরিবর্তন নয়। কিন্তু কেলভিন স্কেল এবং সেলসিয়াস স্কেলে এই মান দুটি সমান হয়েছিল, কারণ 1 ডিগ্রি সেলসিয়াস পরিবর্তনের অর্থই হলো 1 কেলভিনের পরিবর্তন। এই কারণে এই দুটি সমান হয়েছিল। এই ব্যাপারটি তোমরা খুব ভালো করে মনে রাখবে। এরপর আমরা দেখব ক্ষেত্রফল প্রসারণ বা ক্ষেত্র প্রসারণ। আমরা দেখলাম উষ্ণতা বৃদ্ধি করা হলে কঠিন পদার্থের প্রসারণ হয়, দৈর্ঘ্যের প্রসারণ হয়, এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের প্রসারণ এবং সামগ্রিকভাবে এর আয়তনের প্রসারণ হয়। তাহলে যখন আমরা শুধুমাত্র ক্ষেত্রফলের প্রসারণ বিবেচনা করি তাকে আমরা ক্ষেত্র প্রসারণ বলি। মনে করো এটি হলো একটি শীট, যে কোনো ধাতুর পাত মনে করতে পারো। ধরো এর উষ্ণতা বৃদ্ধি করা হলো, তাহলে বুঝতেই পারছো এর আয়তন নগণ্য। এরকম ক্ষেত্রে আমরা এর দৈর্ঘ্য এবং ক্ষেত্রফলের প্রসারণ নিয়েই বিবেচনা করি। মনে করো এটি হলো একটি পাত, এর ক্ষেত্রফল হলো S1, এখন উষ্ণতা হচ্ছে T1 ডিগ্রি সেলসিয়াস মনে করো। ধরে নাও এর এখন ক্ষেত্রফল হচ্ছে 10 বর্গ সেন্টিমিটার। এখন মনে করো একে গরম করা হলো, অর্থাৎ উষ্ণতা বৃদ্ধি করা হলো, তাহলে বুঝতেই পারছো এর ক্ষেত্রফল বৃদ্ধি পাবে। মনে করো এর ক্ষেত্রফল বৃদ্ধি পেয়ে এতটা হলো। এখন ক্ষেত্রফল হলো S2, উষ্ণতা আমরা বাড়িয়ে করেছি T2। বুঝতেই পারছো এক্ষেত্রে T2 গ্রেটার দেন T1। মনে করো এখন ক্ষেত্রফল বেড়ে গিয়ে হলো 13 বর্গ সেন্টিমিটার। বুঝতেই পারছো ক্ষেত্রফলের এত প্রসারণ হবে না, আমরা জাস্ট বোঝার সুবিধার জন্য এরকম লিখেছি। মনে করো তাপমাত্রা ছিল 10 ডিগ্রি সেলসিয়াস, এক্ষেত্রে তাপমাত্রা হলো মনে করো 70 ডিগ্রি সেলসিয়াস। তাহলে দেখো আগের মতোই এখানে ক্ষেত্রফলের বৃদ্ধি কত, ক্ষেত্রফলের বৃদ্ধি হচ্ছে S2 মাইনাস S1, এবং দেখো উষ্ণতার বৃদ্ধি কত, T2 মাইনাস T1। তাহলে আগের মতোই আমরা কি বলতে পারি, যে আমরা প্রথমে S1 ক্ষেত্রফল নিয়েছি, তারপর এর উষ্ণতা বৃদ্ধি করেছি T2 মাইনাস T1, এর ফলে এর ক্ষেত্রফল বেড়ে গিয়েছে S2 মাইনাস S1। তাহলে এখন আগের মতোই আমরা যদি প্রথমে বেশি ক্ষেত্রফল নিই তাহলে উষ্ণতা বৃদ্ধিতে ক্ষেত্রফলের বৃদ্ধিও বেশি হবে। আমরা যদি উষ্ণতা বেশি পরিমাণ বৃদ্ধি করি তাহলে ক্ষেত্রফলের বৃদ্ধিও বেশি হবে। অর্থাৎ একই রকমভাবে আমরা একক ক্ষেত্রফল নিয়ে যদি উষ্ণতা একক পরিমাণ বাড়াতাম তাহলে ক্ষেত্রফলের বৃদ্ধি হতো S2 মাইনাস S1। বুঝতেই পারছো আগের মতোই এই দুটি ভাগ হবে S1 ইন্টু T2 মাইনাস T1। অর্থাৎ এই যে টার্মটি আমরা পেলাম এটি কি হলো, এটি হলো একক ক্ষেত্রফলের কোনো পদার্থের একক উষ্ণতা বৃদ্ধিতে কতটুকু ক্ষেত্রফল বৃদ্ধি হয় তা। অর্থাৎ একক পদার্থের একক উষ্ণতা বৃদ্ধিতে যে পরিমাণ ক্ষেত্রফলের বৃদ্ধি বা প্রসারণ হয় তাকে বলি আমরা ওই পদার্থটির ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। একে আমরা বিটা অক্ষর দিয়ে লিখি। কি বলা হয় একে, একে বলা হয় ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক বা সংক্ষেপে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। এক্ষেত্রেও দেখো যে আমরা একক ক্ষেত্রফলের জন্য যদি একক উষ্ণতা বৃদ্ধিতে ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক জানি তাহলে আমরা যে কোনো ক্ষেত্রফলের যে কোনো উষ্ণতা বৃদ্ধির জন্য সহজে গুণ করেই বের করতে পারবো। এবং তোমরা দেখো এর ক্ষেত্রেও এর একক শুধুমাত্র উষ্ণতার এককের উপরে নির্ভর করবে, ক্ষেত্রফলের এককের উপর নির্ভর করবে না। দেখো এখানে উপরেও রয়েছে ক্ষেত্রফল, নিচেও রয়েছে ক্ষেত্রফল, অর্থাৎ ক্ষেত্রফলের একক ক্যান্সেল হয়ে যাবে, শুধু 1/, উষ্ণতার একক হবে। তাহলে এর এককও ডিগ্রি সেলসিয়াস টু দি পাওয়ার -1, কেলভিন টু দি পাওয়ার -1 এবং ফারেনহাইট টু দি পাওয়ার -1। ঠিক দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মতোই। তোমরা যদি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক ভালো মতো বুঝে থাকো তাহলে এর ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। তাহলে এখান থেকে তোমাদের কি মনে রাখতে হবে, এখান থেকে শুধু পড়তে হবে ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক বা ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বলতে কি বোঝায়, এর এই রকম গাণিতিক প্রকাশ এর একক CGS SI পদ্ধতিতে দেখাতে হবে যে এর একক ক্ষেত্রফলের এককের উপর নির্ভর করে না, শুধুমাত্র উষ্ণতার এককের উপর নির্ভর করে। শুধু এই বিষয়গুলি তোমাদের জেনে রাখতে হবে। এরপর আমরা দেখব কঠিন পদার্থের আয়তন প্রসারণ ও আয়তন প্রসারণ গুণাঙ্ক। আমরা আগেই দেখলাম যে কঠিন পদার্থ সামগ্রিকভাবে প্রসারিত হয়, অর্থাৎ এর আয়তনও বৃদ্ধি পাবে। তাহলে মনে করো এটি হলো একটি গোলক, এর আয়তন ছিল প্রথমে V1,
এখন উষ্ণতা T1। এখন মনে করো এর উষ্ণতা বৃদ্ধি করে T2 করা হলো, তাহলে বুঝতেই পারছো এই গোলকটি আকারে বড় হয়ে যাবে, অর্থাৎ প্রসারিত হবে। এখন মনে করো আয়তন হলো V2, উষ্ণতা হলো T2, বুঝতেই পারছো গরম করা হলো, অর্থাৎ পরের উষ্ণতা আগের থেকে বেশি, তাহলে এর আয়তনও পরে বেশি হবে, অর্থাৎ V2 গ্রেটার দেন V1 হবে। বা গোলক না হয়ে যদি একটি ঘনক নিই আমরা, তাহলে ঘনকটিও প্রসারিত হবে, অর্থাৎ এর আয়তন বৃদ্ধি পাবে। তাহলে ঠিক দৈর্ঘ্য প্রসারণ এবং ক্ষেত্রফল প্রসারণের মতে আমরা বলতে পারি, বলো এখানে আয়তনের প্রসারণ কত হলো, V2 মাইনাস V1, অর্থাৎ অন্তিম আয়তন মাইনাস প্রাথমিক আয়তন। উষ্ণতার আমরা কত বৃদ্ধি করেছি, T1 থেকে T2 করেছি, অর্থাৎ উষ্ণতার বৃদ্ধি করেছি T2 মাইনাস T1, পরের উষ্ণতা বিয়োগ আগের উষ্ণতা। প্রথমে আমরা কত আয়তন নিয়েছিলাম, V1, অর্থাৎ আমরা একই রকমভাবে বলতে পারি যে V1 আয়তন নিয়ে যদি T2 মাইনাস T1 এই পরিমাণ উষ্ণতার বৃদ্ধি করি, তাহলে আয়তনের প্রসারণ হয় এই পরিমাণ। এখন একই রকমভাবে আমরা যদি একক আয়তনের পদার্থ নিই, যদি উষ্ণতা একক পরিমাণ বৃদ্ধি করি, তাহলে এর আয়তনের পরিবর্তন কত হতো, V2 মাইনাস V1 ডিভাইডেড বাই V1 ইন্টু T2 মাইনাস T1। তোমরা বুঝতেই পারছো যে কম পরিমাণ আয়তন নিয়ে উষ্ণতা বাড়ালে আয়তনের পরিবর্তনও কম হবে, বেশি আয়তন নিয়ে উষ্ণতা বাড়ালে আয়তনের প্রসারণও বেশি হবে। একই রকমভাবে উষ্ণতা বেশি বাড়ালে আয়তনও বেশি বৃদ্ধি পাবে, ঠিক আগের মতোই এই দুটি নিচে আসবে। তাহলে এই টার্মটি আমরা কি পেলাম, আমরা পেলাম যে একক আয়তনের কোনো পদার্থ নিয়ে তার উষ্ণতা যদি একক পরিমাণ বাড়ানো যায়, তাহলে কি পরিমাণ আয়তন বৃদ্ধি পায়। অর্থাৎ একক পরিমাণ আয়তনের কোনো পদার্থের উষ্ণতা একক পরিমাণ বাড়ালে যে পরিমাণ আয়তনের প্রসারণ হয়, একেই বলি আমরা ওই পদার্থের আয়তন প্রসারণ গুণাঙ্ক। একে আমরা গামা অক্ষর দিয়ে রেখি, এর নাম হচ্ছে পদার্থটির আয়তন প্রসারণ গুণাঙ্ক। আবার বলছি সংজ্ঞাটি, যে একক আয়তনের কোনো পদার্থের একক পরিমাণ উষ্ণতা বৃদ্ধিতে যে পরিমাণ আয়তন বৃদ্ধি পায় বা আয়তনের প্রসারণ হয়, সেটি হলো তার আয়তন প্রসারণ গুণাঙ্ক, একে গামা অক্ষর দিয়ে লেখা হয়। একই রকমভাবে তোমরা করে দেখো যে এর একক অর্থাৎ আয়তন প্রসারণ গুণাঙ্কের একক, এটিও আয়তনের এককের উপর নির্ভর করবে না, শুধুমাত্র উষ্ণতার এককের উপর নির্ভর করবে। দেখো উপরে রয়েছে আয়তনের একক, নিচেও আয়তনের একক, এই দুটি ক্যান্সেল হবে, শুধু 1 বাই উষ্ণতার একক, অর্থাৎ এর এককও ডিগ্রি সেলসিয়াস টু দি পাওয়ার -1, কেলভিন টু দি পাওয়ার -1 এবং ডিগ্রি ফারেনহাইট টু দি পাওয়ার -1 হবে। ঠিক দৈর্ঘ্য, ক্ষেত্রফল এবং এদের মতোই হলো। তাহলে এখান থেকে তোমাদের শুধু আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা এবং এই রকমভাবে তার একটি গাণিতিক প্রকাশ মনে রাখতে হবে এবং একই রকমভাবে দেখাতে হবে যে এর একক শুধুমাত্র উষ্ণতার এককের উপর নির্ভর করে, আয়তনের এককের উপর নির্ভর করে না। এবং এখানে তোমাদের আরও একটি বিষয় জেনে রাখতে হবে, দেখো এই তিনটির মধ্যে অর্থাৎ দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক এবং আয়তন প্রসারণ গুণাঙ্ক, এদের মধ্যে একটি সম্পর্ক রয়েছে। সম্পর্কটি তোমাদের প্রমাণ নেই, শুধু মনে রাখতে হবে, আলফা ইকুয়ালস টু বিটা বাই 2 ইকুয়ালস টু গামা বাই 3। অর্থাৎ ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ককে 2 দিয়ে ভাগ করলে সেটি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের সঙ্গে সমান হবে, আয়তন প্রসারণ গুণাঙ্ককে 3 দিয়ে ভাগ করলে সেটি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের সঙ্গে সমান হবে। এই সম্পর্কটি তোমাদের মনে রাখতে হবে। এটির প্রমাণ তোমাদের সিলেবাসে নেই, খুব সহজ প্রমাণ, তোমরা ক্লাস 11-এ এটি পড়বে। এখান থেকে বলো যে আলফা ইজ টু বিটা ইজ টু গামা, অর্থাৎ এই তিনটির অনুপাত এটি কত হবে। তোমরা ইজিলি বলতে পারবে, ধরো একে আমরা কে ধরে নিচ্ছি, তোমরা অনুপাত সমানুপাত এই অঙ্কগুলির ক্ষেত্রে পড়েছো। দেখো আলফার মান হলো কে, তাহলে বিটার মান কত হবে বুঝতেই পারছো, বিটা এর মান হবে 2k, এবং এখানে গামার মান কত হবে, গামার মান হবে বুঝতেই পারছো 3k। তাহলে কি হবে অনুপাত 1:3। অর্থাৎ এখন বলো লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক যদি 0.0000012 ডিগ্রি সেলসিয়াস টু দি পাওয়ার -1 হয়, তাহলে ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক কত হবে এবং আয়তন প্রসারণ গুণাঙ্ক কত হবে। বুঝতেই পারছো, আলফাকে 2 দিয়ে গুণ করলে হবে বিটা, অর্থাৎ দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক যদি এটি হয়, তাহলে ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক হবে 0.00024 পার ডিগ্রি সেলসিয়াস এবং আয়তন প্রসারণ গুণাঙ্ক হবে এর 3 গুণ 3k, তাহলে কি হবে 0.00036 পার ডিগ্রি সেলসিয়াস। তাহলে এই ভিডিওতে আমরা আলোচনা করলাম কঠিন পদার্থের প্রসারণ, দৈর্ঘ্য প্রসারণ, ক্ষেত্রফল প্রসারণ এবং আয়তন প্রসারণ, এই বিষয়গুলি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এর পরের ভিডিওতে আমরা তরল পদার্থের প্রসারণ নিয়ে আলোচনা করব।